দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমেরিকার মানুষদের অনেকের মধ্যে বর্তমানে যে বিষয়টি অনেক বেশি দুশ্চিন্তার সেটি হলো ইরানে আসলে কি হতে যাচ্ছে। কারণ ইরানে যে পরিমাণ সেনা সমাবেশ ঘটানো হয়েছে, এই অবস্থায় আমেরিকার প্রেসিডেন্টের কতটা ফিরে আসার সুযোগ রয়েছে, এটি তার জন্য কতটা সম্মানের হবে। আবার সম্মান রক্ষার জন্য যদি ইরানে সত্যি সত্যি আক্রমণ করে বসা হয়, তাহলে সেটি কতটা বাস্তবসম্মত হবে। কারণ এর আগের যে পরিস্থিতি, অর্থাৎ চলতি শতকের শুরুর দিকে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাকে আক্রমণের ক্ষেত্রে যেভাবে ক্ষেত্র প্রস্তুত করেছিলেন, যে ধরনের বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ ইরাক আমেরিকার জন্য হুমকি হতে পারে এমন কিছু বিষয় সামনে নিয়ে আসা হয়েছিল, যদিও যুদ্ধ পরবর্তী সময়ে সেগুলোর কোনো বাস্তবসম্মত প্রমাণ পাওয়া যায়নি। ঠিক ইরানের ব্যাপারেও এমন কিছু ক্ষেত্র তৈরি করা হচ্ছে। বলা হচ্ছে ইরান এমন সব অস্ত্রের সমাবেশ ঘটাচ্ছে যেটির মাধ্যমে আমেরিকা তো বটেই, ইউরোপের বিভিন্ন দেশেও তারা হামলা চালাতে পারে। এটি একটি যৌক্তিক কারণ হতে পারে আমেরিকার ইরান আক্রমণের পিছনে। একদিকে আক্রমণের জায়গাটা ক্ষেত্র তৈরি করা হচ্ছে, অন্যদিকে আলোচনার ক্ষেত্র প্রস্তুত রয়েছে। জেনেভায় আজকেই সবশেষ তৃতীয় দফা একটি বৈঠক হয়েছে দুই পক্ষের মধ্যে। কিন্তু বাস্তবতা বলছে দেশের মানুষ কিংবা আমেরিকান মানুষ এখনো ইরানে হামলার জন্য প্রস্তুত নয়, কিংবা তারা বিষয়টিকে পুরোপুরি সমর্থন করছেন না। একদিকে প্রেসিডেন্টের ব্যক্তিগত সম্মান, অন্যদিকে দেশের মানুষের আকাঙ্ক্ষা, সবকিছু মিলে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। আর এই জটিল এই পরিস্থিতিতে আমরা আজকে বিশ্লেষণ করব ইরানে হামলার পিছনে কি কারণ থাকতে পারে, এটির সম্ভাব্য প্রভাব কি হতে পারে ভবিষ্যতে। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ল সোসাইটি ইউএস এর সাবেক জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ এবং স্কুল অফ লিডারশিপের চেয়ার নয়ন বাঙালি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। অ্যাডভোকেট আব্দুর রশিদ, অনেকটা ভূমিকার কাজটা আমরা সেরে নিয়েছি, অর্থাৎ কি ধরনের আলোচনাগুলো হতে পারে। সরাসরি আপনার কাছে প্রশ্নটি যেটি করতে চাই সেটি হলো, আসলে আমেরিকার কি উদ্দেশ্য হাসিল হতে পারে ইরানের আক্রমণের মধ্য দিয়ে, যদি আক্রমণ করা হয়? ধন্যবাদ। খুবই গতানুগতিক এবং সময়োপযোগী প্রশ্ন। আমাদের আসলে আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে ভালো ওয়াকিবহাল হতে হবে, কারণ এর সাথে আমাদের পৃথিবীর অর্থনীতি, রাজনীতি, ভূ রাজনৈতিক বাস্তবতা সবকিছুই ডিপেন্ড করে। কারণ একটা যুদ্ধ যখন আন্তর্জাতিকভাবে হয়ে যায়, যদিও এখানে একটা প্রেডিকশন আছে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যেতে পারে কিনা, কারণ এখানে যে হায়ার স্টেক হোল্ডার যারা আছে ইন্টারন্যাশনালি এন্ড রিজনালি, তারাও এখানে অনেক বেশি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, এবং চায়না রাশিয়াও এখানে অনেকভাবে জড়িত। সুতরাং এমন একটা যুদ্ধ যদি পৃথিবীতে লেগে যায়, আমাদেরকে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ ফেস করতে হয় অথবা একটা বড় ধরনের লম্বা সময়ের যুদ্ধ ফেস করতে হয়, সেটা আসলে আমাদের জন্য হবে খুবই দুঃখজনক, সারা পৃথিবীর মানুষের জন্য দুঃখজনক হবে। কারণ আপনি জানেন একটা যুদ্ধ কখনো মানুষের জন্য ভালো কিছু নিয়ে আসে না। এবং যেটা আমরা বলি, এবং আমেরিকাতে ডক্টর মার্টিন লুথার কিংও যেটা বলতেন, সেটা হচ্ছে যে বুলেট ক্যানট বি সলিউশন, অলওয়েজ দেয়ার শুড বি নেগোসিয়েশন, ডিপ্লোমেসি, এসবের মাধ্যমে আমাদেরকে সলিউশন বের করতে হবে। হাওয়েভার এখন যে যুদ্ধের দামামা চলছে, এটা কি সত্যি কি যুদ্ধের দামামা, না এটা বাগাড়ম্বর চলতেছে, সেটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। একটা যুদ্ধ যদি লেগে যায়, তাহলে আমরা কি কি বাস্তবতা ফেস করব। আমাদের ইরাক অভিজ্ঞতা, লিবিয়া অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমি একটু ইতিহাস দিয়ে শুরু করি। আপনাদের জানেন 2003 সালের দিকে যখন ইরাক আক্রমণ করা হয়, তার আগে কিন্তু যে ধরনের আমেরিকা এবং ইউরোপ, বিশেষ করে যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার যেসব ন্যারেটিভ গুলো মানুষের সামনে নিয়ে আসছিলেন, এটাকে লিগালাইজ করার জন্য, এটাকে বাস্তবতা দেওয়ার জন্য, মানুষকে যেভাবে ভুল বুঝাচ্ছিলেন, ঠিক সেই ধরনের কিন্তু ভুল বুঝাবুঝির অনেক উপাত্ত তথ্য আমরা কিন্তু অনুধাবন করতে পারছি। অর্থাৎ একদিকে আমাদের প্রেসিডেন্ট কিছুদিন আগে, গত বছরের জুন মাসে একটা আক্রমণ করেছেন, 12 দিনে একটা ইসরায়েল ইরান যুদ্ধ হয়েছে। তিনি বলেছেন কমপ্লিটলি তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে, পারমাণবিক সক্ষমতাকে অবলিটারেট করা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়া হয়েছে। যদি তাই হয়, তাহলে এত শীঘ্রই আবার কেন আমরা পৃথিবীর বিখ্যাত নৌভর গুলো সেখানে নিয়ে যাচ্ছি, F-16, F-15, F-22, B-52 বিমান, F-35 বিমান, এবং আমাদের নৌভর গুলো, এবং সেখানে আমরা অনেক যুদ্ধের রসদ এবং সরঞ্জাম সেখানে একত্রিত করছি। আসলে এগুলোর মানে কি? এগুলোর মানে কি সত্যি ইরানকে চাপ দিয়ে একটি ডিলের মধ্যে নিয়ে আসা, নাকি এটার মধ্যে দিয়ে সত্যি একটা যুদ্ধ শুরু করা? এটা বুঝতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমেরিকা আসলে ডোমেস্টিক পলিটিক্সে কি চায়, এবং ট্রাম্পের আসলে পজিশন ডোমেস্টিক পলিটিক্সে এই মুহূর্তে কি আছে, রিজিওনাল পলিটিক্স আর ইন্টারন্যাশনাল পলিটিক্স, এই তিনটা বিষয় যদি আমরা বুঝি, তাহলে আমরা এখান থেকে অনুধাবন করতে পারবো আসলে কি সেখানে হতে যাচ্ছে।
ডোমেস্টিক্যালি যদি আমরা চিন্তা করি তাহলে ডোনাল্ড ট্রাম্প কি এখন খুব ভালো পজিশনে আছে কিনা? গতকালকে স্টেট অফ ইউনিয়নের আপনি ভাষণে দেখেছেন, জি। আমরা তার কাছ থেকে ইরান বিষয়ে খুব অল্প কথা শুনেছি। তার একটা ডেডলাইন ছিল 10 থেকে 15 দিনের মধ্যে যুদ্ধ একটা হয়তো শুরু হবে, সেই ধরনের সেই ডেডলাইনটাও বিষয়ে আমরা কালকে এত বেশি উচ্চ বাক্য শব্দ শুনি নাই, হয়তো সেখান থেকে কিছুটা উনি নমনীয় হয়েছেন। আমেরিকার অর্থনীতির অবস্থা কি? আমেরিকার জনমত জরিপ কি? অর্থনীতির অবস্থা এখন এই মুহূর্তে টালমাটাল, যেটা আপনারা বুঝেন, আমিও বুঝি, আমরা সবাই বুঝি। আমেরিকার 70% মানুষ এখন আমেরিকার অর্থনীতি নিয়ে তারা সন্তুষ্ট না, এবং আমেরিকার এই মুহূর্তে একটা যুদ্ধে যাওয়ার জন্য মেজরিটি পিপল এই মুহূর্তে রেডি না। যার ফলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ডোমেস্টিক্যালি খুব একটা ভালো পজিশনে উনি নেই। এবং ইন্টারন্যাশনালি যদি বলি, যে যেমন ইরাক যুদ্ধ করতে গিয়ে আমেরিকার অনেক ফ্রেন্ড ছিল, ন্যাটো ছিল, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো ছিল, এবং মধ্যপ্রাচ্যে অনেক দেশ তাদের বেস ব্যবহার করতে দিয়েছে, তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে। এবার কিন্তু আমরা সেই দিকটা অনেক দুর্বল দেখতেছি। যেমন নেটোর সাথে একটা বড় ধরনের ঝামেলা আমাদের আছে, ইউরোপিয়ান ইউনিয়ন গুলো এবার আমাদের সাথে একসাথে নাই। মধ্যপ্রাচ্যের অনেক দেশ রিজিওনাল যেগুলো আমাদের অ্যালাই বা ফ্রেন্ড ছিল, সেগুলো কিন্তু বিশেষ করে সৌদি আরব, বাহরাইন কিংবা কাতার, তারা তাদের আকাশসীমা বা বেস আমাদেরকে ব্যবহার করতে দেবে না বলেছে। এবং তারপরে আমরা যদি দেখি যে ইরানের যদি অভ্যন্তরীণ ব্যাপারটা যদি আপনি চিন্তা করেন, যে আমরা আসলে কি চাইতেছি ওখানে, কি আসলে ডোনাল্ড ট্রাম্প কি চাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প কি চাচ্ছে রেজিম চেঞ্জ করা? লেটস সে ফর এক্সাম্পল রেজিমই যদি চেঞ্জ হয়, তাহলে কি এটা খুব বেশি উন্নত ব্যবস্থাকে নিয়ে আসবে কিনা? কারণ ইরানের বাস্তব রাজনৈতিক অবস্থা হচ্ছে যে যদি আমরা রেজিম চেঞ্জ করি, তাহলে হয়তো ওখানে মিলিটারি ক্ষমতা আসতে পারে, অথবা আরো এক্সট্রিম সরকার ক্ষমতা আসতে পারে, অথবা যদিও কোন লিবারেল যদি কেউ যদি তাকে বসায়, যেমন আমরা ভেনিজুয়েলায় বসিয়েছি, এবং ভেনিজুয়েলার নতুন যে প্রেসিডেন্ট, তিনি আমাদের কথা শুনছেন, আমাদের অনুযায়ী তিনি তেলের চুক্তি করছেন, তেলের উপর আমাদেরকে নিয়ন্ত্রণ দিয়েছেন। এরকম ধরনের কিছু হওয়ার সম্ভাবনা কি ইরানে আছে কিনা? আমি বলবো যে অবশ্যই নাই, কারণ ইরানিরা খুবই বেশি দেশপ্রেমী। রেজিম চেঞ্জ হলেও তারা দেশের সার্বভৌমত্ব স্বার্থ কিন্তু বিকিয়ে দিবে, এমন মানুষ কিন্তু ইরানিরা না, এবং ইরানের ইতিহাস কিন্তু তাই বলে। এখন যদি এই মুহূর্তে এমন যদি হয় যে ওখানে যদি যুদ্ধ লেগেই যায়, তাহলে এটা আসলে কাকে বেনিফিট করবে, এবং তার বাস্তবতা কি দাঁড়াবে? আমরা যদি দেখি যে ইরাকের যুদ্ধ, লিবিয়ার যুদ্ধ, এই যুদ্ধগুলো বা আফগানিস্তানের যুদ্ধ, এই যুদ্ধগুলোতে কি আমেরিকা সত্যি সাকসেসফুল হয়েছে? দ্য আনসার ইজ নো। কারণ ওখানে রিফিউজি ক্রাইসিস বেড়েছে, দেশগুলো নিয়ন্ত্রণহীন হয়ে গেছে, ওখানে বিপ্লব, পাল্টা বিপ্লব এরকম হয়েছে। ইভেন কি আফগানিস্তান আমাদেরকে ছেড়ে দিতে হয়েছে। লিবিয়ার অবস্থা তথবৈচর, লিবিয়ার মানুষ একদমই সন্তুষ্ট না। অন্য ক্ষেত্রে ইরাককে আমরা এখন স্টেবল করতে পারিনি, ইরাককে আমরা এখনো মানে উন্নয়নশীল রাষ্ট্র পরিণত করতে পারিনি, দরিদ্র একটা কান্ট্রিতে পরিণত হয়েছে। এরকম বাস্তবতায় যদি আমেরিকায় একটা রিস্ক নেয়, দীর্ঘমেয়াদী যদি এই যুদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এটা আমেরিকার জনগণ, আমেরিকার অর্থনীতি এবং আমেরিকাকে ক্ষতিগ্রস্ত করবেই। এর সাথে সাথে বড় ধরনের একটা ওই অঞ্চলে একটা রিজিওনাল ক্রাইসিস তৈরি করবে। এখন কথা হচ্ছে, এর বিনিময়ে যদি যুদ্ধে একটা লেগে যায়, এর বিনিময়ে লাভ কার হবে? তবে আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি যে লাভটা হবে ইসরায়েলের। কারণ ইসরায়েল চায়, সেখানে অলরেডি অর্ধ ডজন দেশের সাথে তারা বিভিন্ন ভাবে যখন খুশি তখন তারা আক্রমণ করে, যুদ্ধ চালায়, তারা গুলি ছোড়ে, মানুষ মারে। গাজাতে কি করেছে এটা আমরা সবই বুঝেছি। এখন ইসরায়েলের স্বার্থের কারণে যদি যেমন ইসরায়েল আমেরিকাকে ভুল বুঝিয়ে ইরাক যুদ্ধ করিয়ে গেছে, এই ইসরায়েলের ভুল বোঝানোর কারণে যদি আরেকটি ইরান যুদ্ধ হয়, তাহলে এর খেসারত কিন্তু আমেরিকার জনগণ ট্যাক্সপেয়ারকে দিতে হবে। কারণ যুদ্ধে যে খরচ হয়, এই খরচটা কিন্তু আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে যায়। আমেরিকার এই অর্থনীতিতে এত পরিমাণ ঝক্কি ঝামেলা বা এত পরিমাণ রিস্ক আসলে আমরা নিতে পারবো কিনা, সেটা একটা বড় বিষয়। তবে হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প যেটা চায়, সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে আপাত দৃষ্টিতে, সে চায় একটা একটা যুক্তিসঙ্গত একটা চুক্তি। এই চুক্তির মধ্যে দুটো বিষয় উল্লেখযোগ্য। একটা হচ্ছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ইরান তৈরি করবে না, যেটা দূর আমেরিকা পর্যন্ত পৌঁছাতে পারে, এবং তারা নিজেদের কোনো ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না, অর্থাৎ পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য তারা কোনো রকম ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না। এই দুইটা মোটা দাগে কন্ডিশন যদি ইরান অ্যাবসলিউটলি সারেন্ডার করে এবং মেনে নেয়, তাহলে ওখানে আমার মনে হয় যুদ্ধ এড়ানো সম্ভব। আদারওয়াইজ যেভাবে করে আমরা সবকিছু ওখানে সাজিয়েছি, যদি কোনোভাবে যদি ইরান এরকম একটা ডিলে না পৌঁছায়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা বড় প্রেস্টিজিয়াস বিষয় হয়ে দাঁড়াবে যে এত সরঞ্জামের পর আমরা ইরানকে কি কিছুই করতে পারলাম না। তবে আমার মনে হয় শেষ পর্যন্ত হয়তো ছোটখাটো একটা যুদ্ধ হলেও হতে পারে, যদি ডিলে পৌঁছানো না যায়। আর যদি ডিলে পৌঁছানো যায়, তাহলে অবশ্যই ডোনাল্ড ট্রাম্প সেটা ক্রেডিট জাতির কাছে তিনি নেবেন, এবং জাতিকে তিনি সেকেন্ড টাইম ইলেকশনের জন্য তার এই ক্রেডিটটাকে তিনি ব্যবহার করবেন তার রিপাবলিকানদেরকে আবার মেজরিটি ধরে রাখার জন্য সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভে। এখন আমার কাছে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এক্সকিউজ মি, জি। যে এখন আমরা যদি এই যে জেনেভাতে যে আলোচনাগুলো হচ্ছে, এই আলোচনা কিন্তু আমরা কিছু প্রোগ্রেসের কথাও কিন্তু বার্তাও কিন্তু ইতিমধ্যে শুনেছি। আমাদের যে স্টিভ উইকআপ যেখানে যুক্ত আছেন, ডেভিড কুশনার যেখানে যুক্ত আছেন, আমরা আজকে শুনলাম যে কিছু বিষয়ের মধ্যে কিছু সমঝোতা হয়েছে। এখন আরো তাদের আরেক টার্ম তাদের বসার কথা আছে আগামী টিউসডেতে। যদি এর মধ্যে আমরা ভালো কিছু পেয়ে যাই এবং একটা সমঝোতা যদি হয়ে যায়,
আমরা সবাই প্রত্যাশা করি যে আসলে এই যুদ্ধটা অ্যাভয়েড করা হোক, এই যুদ্ধ যেন না লাগে। সারা বিশ্ববাসী চায় এই যুদ্ধ না হোক, ইভেন কি মেজরিটি আমেরিকানও চায় এই যুদ্ধ যেন না হোক। একটা যুদ্ধ কারো কখনো সুফল বয়ে নিতে পারে না। তবে আরেকটা বিষয় আমি এপার্ট ফ্রম দিস একটা বিষয় বলে রাখি, যে ইরান কেন পারমাণবিক অস্ত্রধারী একটা রাষ্ট্র হওয়া উচিত না, এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন, তাহলে আমি বলবো যে হ্যাঁ, একটা রাষ্ট্র যেটা মনে করেন ইসলামিক চিন্তা চেতনায় বিশ্বাসী, কোনো মনে করেন ধর্মীয় আইন কানুনে বিশ্বাসী এমন একটা দেশ, যে দেশটা গোটা ওয়ার্ল্ড অর্ডারের সাথে একত্রিত হতে চায় না, কিংবা তারা একটা কনস্ট্রাকটিভ গণতন্ত্র চায় না, যেখানে নারীরা পুরুষরা সমানভাবে কাজ করুক, ভোট দিক, কিংবা সবকিছুতে সমানভাবে পার্টিসিপেশন করুক, এমন একটা দেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকাটা কি আসলে নিরাপদ কিনা, যদি এই প্রশ্ন আমাকে করেন এবং এই প্রশ্ন যদি আমেরিকানদেরকে করেন, তাহলে আমরা মনে করি অবশ্যই আমেরিকার স্বার্থের জন্য এটা অবশ্যই নিরাপদ না। কারণ আপনি দেখছেন ফর এক্সাম্পল, যদি তালেবানদের হাতে আমরা যদি নিউক্লিয়ার ওয়েপন দিয়ে দিই, আপনি একবার চিন্তা করতে পারেন যে নিউক্লিয়ার ওয়েপনটা কিভাবে ব্যবহার হতে পারে। তো আমরাও চাই না পৃথিবীতে এরকম কোন মানে ধর্মতান্ত্রিক একটা রাষ্ট্রের কাছে এই ধরনের পারমাণবিক অস্ত্র থাকুক। কারণ হচ্ছে ধর্মতান্ত্রিক রাষ্ট্রগুলো যেটা বুঝে যে মরলে শহীদ বাঁচলে গাড়ি, এটাই তো মোরা মরতে রাজি, এমন একটা বিশ্বাসের মানুষের কাছে নিউক্লিয়ার ওয়েপন থাকাটা কতখানি নিরাপদ, এবং এটা নিউক্লিয়ার মুক্ত হলে এটা সারা বিশ্বের জন্য একদিকে কিন্তু ভালো হবে, এটাও কিন্তু একটা যুক্তির বিষয়। তো আমি মনে করি যে আমাদেরকে পুরো ডিটেলস গুলো হাতে আসলেই আমরা কেবল একটা কনক্লুশনে পৌঁছাতে পারবো। আগামী টিউসডে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, তখন আমরা ভালো। আমি এই প্রশ্নটাই করতে চাই নয়ন বাঙালি আপনার কাছে, কারণ অ্যাডভোকেট আব্দুর রশিদ বলছিলেন যে হয়তো স্বল্প মাত্রা একটি যুদ্ধ করে সম্মান বাঁচিয়ে আমেরিকার ফেরত আসার একটা সম্ভাবনা আছে, কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বেশিরভাগ ক্ষেত্রেই প্রেসিডেন্ট ট্রাম্পকে বলছেন, তারা যে পরামর্শ দিচ্ছেন সেটি হলো এরকম যে এবার যদি আক্রমণ করা হয় ইরানে, তবে সেই যুদ্ধটি একতরফা হবে না এবং এটি ক্ষণস্থায়ী কোনো যুদ্ধ হবে না, কারণ ইরান পাল্টা হামলা চালানো কিংবা আক্রমণ প্রতিহত করার জন্য প্রয়োজনীয় অনেক ধরনের প্রস্তুতি নিয়েছে বলে ইন্টেলিজেন্স সূত্রে জানা যাচ্ছে। তারা চীনের সহযোগিতা নিয়েছে, তারা ইভেন আমেরিকার যে মধ্যপ্রাচ্যে জাহাজগুলো আছে, রণতরীগুলো আছে, সেগুলোর উপর হামলা চালানোর মতো মিসাইলও কিনেছে বলে চীন থেকে শোনা যাচ্ছে। প্রশ্ন যেটি আপনার কাছে করতে চাই, অ্যাডভোকেট আব্দুর রশিদ বলছিলেন যে আগামী মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ জেনেভাতে দুই পক্ষের মধ্যে আলোচনার পর এখন ভিয়েনাতে নেক্সট আলোচনাটি হতে যাচ্ছে। এই মঙ্গলবার পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপেক্ষা করবেন, অর্থাৎ আলোচনার টেবিলে এটি সুরাহা করতে চাইবেন, নাকি আসলে তিনি জনপ্রিয়তার দিকে ঝুঁকে এর মধ্যেই হামলাটি চালিয়ে ফেলার আশঙ্কা রয়েছে? ধন্যবাদ জুয়েল ভাই, এবং আমার সহ আলোচক রশিদ ভাইকে সালাম জানাচ্ছি, এবং যারা টিভির দর্শক। মূলত যেটি আমি শুনছিলাম যে রশিদ ভাই বলছিলেন যে হয়তো অল্প কিছু সময়ের জন্য যদি কিছু একটা হয়, তা আমার কেন যদি মনে হয় অল্প যুদ্ধ যদি হয় সেটা অল্প সময়ের কোনো ঘটনা ঘটবে না, এটা একটা দীর্ঘ সময় লাগবে এই জন্য যে আমরা অতীতের রেকর্ডটাও যেটা বলে, ইরাকের সময়ের যে রেকর্ডটা আমরা শুনছি, যুদ্ধটা তো শুধু যুদ্ধ না, যুদ্ধটা মানে যুদ্ধ চলাকালীন সময় এবং তার পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সবগুলো একটা যুদ্ধের পার্ট হয়ে দাঁড়াবে। এবং পাশাপাশি যে আগামী কয়েকদিন আমরা ওয়েট করবো কিনা, যেমন দ্বিতীয় দফা পর্যন্ত যে বৈঠকটি হয়েছে, দ্বিতীয় দফা পর্যন্ত সেরকম সুরাহা না হলে তৃতীয় দফার দিকে যাচ্ছে। আমরা যদি একটু ডোনাল্ড ট্রাম্পের অ্যাপ্রোচের দিকে যদি চিন্তা করি, যে ডোনাল্ড ট্রাম্প যে অ্যাপ্রোচ গুলা মোটামুটি পিস টু স্ট্রেংথ, তার যে ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাপ্রোচটা মানে শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করার যে অ্যাপ্রোচটা, এবং কেন মানে আমেরিকা কেন এই কল্পনা এবং পরিকল্পনার জায়গাগুলো তারা বেঁধে দিয়েছে। কল্পনার জায়গা এবং পরিকল্পনার জায়গা দুটি ভাগে যদি ভাগ করি, যে একজন মানুষের তার নেতৃত্বের, তার নিজস্ব নেতৃত্বের চিন্তার জগৎ, এবং পাশাপাশি সামগ্রিকভাবে যে অবস্থানটা বিরাজ করছে দেশে এবং বিশ্বে, দেশের মানুষের কত শতাংশ মানুষ, সেগুলোকে মাথায় রাখা কিংবা না রাখা, সেগুলোকে আমলে নেওয়া কিংবা আমলে না নেওয়ার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব যদি তাকে পাশ কাটিয়ে যদি কথা বলে, যে আমেরিকার যে যৌক্তিক যে কথাটি বলছে, যে তারা বলতে চাচ্ছে যে লার্জ নাম্বার অফ ব্যালিস্টিক মিসাইলটা তাদের রয়েছে, সেটা তাদের হচ্ছে প্রথম জায়গা, যে তাদের এত কেন থাকবে। এবং তাই তো এটি কিন্তু নতুন যুক্ত হয়েছে, আগে ছিল পারমাণবিক স্থাপনার বিষয়টা, এবং বলা হচ্ছিল সবশেষ হামলায় সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন নতুন করে যুক্ত হয়েছে, আমাদের স্টেট সেক্রেটারি বলছেন ব্যালিস্টিক মিসাইলের কথা, যেটি আমেরিকা পর্যন্ত আসতে পারে। সেটাই বলছিলাম যে তাহলে জেনেভা বৈঠকে ঠিক
আগেই আবার কিন্তু ট্রেজারি ব্রাঞ্চ যখন ডিপার্টমেন্ট তাদের আবার আবার স্যাংশন জারি করে, যখন তাদের প্রায় আমার মনে হয় 30টি প্রতিষ্ঠান আহ, এবং কিছু সংখ্যক নির্দিষ্ট ব্যক্তির উপরে যে স্যাংশনটা জারি করে, তার মানে এটাতে কি, মানে ইউএসএ শুধু ওইটা ব্যালিস্টিক মিসাইল না, তাদের ভাবনার জায়গাটা কি, ভাবনার জায়গাটা হচ্ছে আরো যে হ্যাঁ ভাবনা বা ক্লেমের জায়গা, কমপ্লেনের জায়গা, যে ইরান অনেক অপরিশোধিত তেলগুলো গোপনে তারা বিক্রি করে, তারা পারমাণবিক এই এই জায়গায় তারা ব্যবহার করছে, হ্যাঁ, এবং এখানে তাদের তাদের রসদ সমৃদ্ধ করছে, মানে তাদের ব্লেমের যে জায়গাগুলো, কারণ যদি ইউএস এর ব্লেমের জায়গাগুলোকে আপনি আইডেন্টিফাই করতে হবে আগে, এবং ইউএস এর ব্লেমের জায়গা আইডেন্টিফাই করে সেটার যৌক্তিকতা যদি বের করতে চান, তাহলে সেটা ম্যাক্সিমাম যে প্রেসার যে পলিসি যে জায়গাটা হয় স্টপ না হলে ওয়ার, মানে ধরেন যদি এই জায়গাটা হয় চুক্তি না হলে যৌক্তিক ভাবে, তাহলে যুদ্ধের দিকে যাবে, চুক্তি না হলে যুদ্ধের দিকে যাবে, তাহলে এর দিকে তাহলে কোন দিকে যাচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যালিস্টিক মিসাইল ওদেরও আমেরিকারও এদিকে তারা আরো যেটা ভাবতে চাচ্ছে যে টার্গেট যেগুলো দিতে চাচ্ছে, যে টার্গেট গুলো আমাদের কোথায়, মানে ডোনাল্ড ট্রাম্প তো নাকি তার ম্যাপে যে টার্গেট গুলো বসে আছে, মানে কথিত আছে, সবাই বলছে যে যেখানে ইরান রেভলিউশনারি গ্রুপ আইজিআরসি টার্গেট, তাদের তারপরে পারমাণবিক স্থাপনা গুলোর দিকে টার্গেট, তারপরে যেখানে ফ্যাক্টরি গুলো রয়েছে সেই টার্গেট গুলো, মানে সেই টার্গেট গুলোর দিকে তারা যাচ্ছে কিনা, তাহলে সেই টার্গেট যে টার্গেট গুলো ম্যাপ করা হয়েছে এখন, তাহলে সেই টার্গেট গুলোর দিকে যায়, আপনার প্রশ্ন তাহলে আসি যে তাহলে সেটা কি কতটা সহজ হবে কিনা, মানে এটা কি এত সহজ সহজ হওয়ার আছে কিনা, তাহলে সেটা আমাদের থ্রেটটা কোথায়, মানে আমেরিকার থ্রেটটা কোথায়, আমেরিকার থ্রেটটা হতে পারে, কারণ এটা তো শুধুমাত্র ইরান এবং আমেরিকার যুদ্ধই হচ্ছে না, যুদ্ধটা তখন ইরানের সাথে তাদের যে প্রক্সি যে ফ্রেন্ড গুলো তারা চলে আসবে, এদের অবস্থান, পাশাপাশি চায়না রাশিয়ার অবস্থান, তারপরে এখানে ইসরায়েলের যে সুবিধা নেওয়ার অবস্থান গুলো রয়েছে, সেখানে আমরা তো প্রায় যেটা বলতে পারি যে স্যাচুরেশন অ্যাটাকের কথা কিন্তু আমরা ভাবি যে ইরান তাদের স্যাচুরেশন অ্যাটাক, তাদের 2-3 হাজার মিসাইল, সেখানে তারা যদি 100-5 মিসাইল তারা যদি অ্যাটাক করে, এবং তাদের যে হিজবুল্লাহ হুতির কথা আমরা বলতেছি, যে প্রক্সি বাহিনীর কথা, এবং সব মিলে তাহলে ইরানের যে শক্ত অবস্থানটা মাথায় নিচ্ছে কিনা, কিংবা কিংবা আমেরিকার ভেতরেও যে ধরনের আলোচনা সমালোচনা, জনগণের বাইরে আপনি পেন্টাগনেরও আলোচনা সমালোচনার জায়গা রয়েছে, পেন্টাগনের নির্দেশনা রয়েছে, যেখানে তার অনেকে বলছে যে অনেক সময় ডোনাল্ড ট্রাম্পের রাতের ঘুম হারাম করে দিচ্ছে, ফলে রাতের মাঝরাতেই উনি টুইট করতে হচ্ছে ওনাকে, তাহলে এই বিষয়গুলো আমাদের আমলে নিতে হচ্ছে। এই জন্য আমরা বলতে পারি যে ইসরায়েলের তো রয়েছে অনেক বিশ্বের সবচেয়ে মানে স্ট্রং, এটাকে বলা হয় কি যেন ডিফেন্স সিস্টেম তাদেরকে বলা হয়, কিন্তু এই ডিফেন্স সিস্টেমটাকে তাহলে কিভাবে কন্ট্রোল করতে পারবে কিনা ইরান, এবং সেই সাথে যদি আমরা বলি করেছে অনেকটা, কিন্তু শেষবার যে যুদ্ধটি হলো, যে হামলাটি হলো, পাল্টা হামলা, ইরান কিন্তু মোটামুটি ইসরায়েলের ডিফেন্স সিস্টেমটাকে শেষ দিকে কাবু করে এনেছিল, এবং জি, এবং সেই কারণে হয়তো অনেকে মনে করছেন যে আমেরিকাকে যুদ্ধটি তখন থামাতে হয়েছিল। হ্যাঁ, আরো যেটা ভাবি যে ইরানের হয়তো তাদের ক্রুজ মিসাইল রয়েছে, যেটা সাপের মতো করে ধরেন কাজ করে, কিন্তু এর বিপরীতে তো ইউএস এর রয়েছে সি হুইল, যেটাকে বলা হয় সি হুইল সিস্টেম, যেটা তারা আগুনের দেয়াল করে ফেলতে পারে ওইটাকে কন্ট্রোল করার জন্য, বা সি স্প্যারো। তা ইরানের আবার যেটা বলা হয় যে ইরানের তাদের যে ড্রোন যেগুলো আছে, যেটাকে বলা হয় শাহেদ 139, এই শাহেদ 139 যেটা ঘন্টা পর ঘন্টা তারা আকাশের মধ্যে থাকতে পারে এই ড্রোন গুলা, তারপরে তারা এটাকেও আবার কিন্তু ইউএস এর যেটা ফাইটার জেট, যেটা বলা হচ্ছে ফাইটার জেট F-35C এবং F-15E, তাহলে এটার সবকিছুর কিন্তু একটা কাউন্টার মানে ঘাত প্রতিঘাতের সব জায়গায় রয়েছে, অর্থাৎ সংঘর্ষ হবে, হ্যাঁ, সহজ হবে না। সেটার সাথে এক পর্যায়ে এত সহজ বিষয় না ইরানের সাথে যুদ্ধের জায়গাটা। হ্যাঁ, আমরা হয়তো অনেক সময় সোশ্যাল মিডিয়াতে আলোচনার অনেক তীব্রতা শুনি, অনেক যে আলোচনাগুলো হয়তো আমাদেরকে ডোনাল্ড ট্রাম্প নিজেও বলছে যে এগুলো অনেক সময় ফেক নিউজের কথা বলা হচ্ছে, যে এইসব নিউজগুলো কিন্তু বাস্তবতা না, যেটা হচ্ছে বিশেষজ্ঞদের যেটা ধরেন যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি ভাবিত, যে আসলে ইরানের তো আভ্যন্তরীণ কোন্দল রয়েছেই, এই ইরানের আভ্যন্তরীণ কোন্দলটা যদি এটা আঞ্চলিক মানে আঞ্চলিক অস্থিরতার দিকে নিয়ে যায়, এবং আঞ্চলিক অস্থিরতাটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ এটা কোন যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, এবং ফলে সেটা একটা গ্লোবাল অয়েল ক্রাইসিসের যে সম্ভাবনা তৈরি হবে, এবং সেখানে আবার প্রচুর সময় ব্যাপার রয়েছে, এবং সবচেয়ে বেশি ব্যাপারটা হচ্ছে যে হরমুজ প্রণালীতে যেহেতু অলরেডি ইতিমধ্যে
হরমুজ প্রণালী কিন্তু সামরিক মহড়া চলছে ইরানের পক্ষ থেকে। পক্ষান্তরে আমেরিকা যখনই তারা তাদের 125 বা তাদের বড় বড় যে দুটি যুদ্ধ জাহাজ চলে গেছে, জাহাজগুলোর নাম ভুলে যেরকম নাম করা, কিন্তু হরমুজ প্রণালীর বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইরানের হাতিয়ারটা হচ্ছে কিন্তু হরমুজ প্রণালী। কারণ আপনি বিশ্বের দেখেন প্রায় 2 কোটি ব্যারেল তেল কিন্তু প্রতিদিন এই হরমুজ প্রণালী দিয়ে কিন্তু পারাপার হচ্ছে। 2 কোটি ব্যারেল, যেখানে আমেরিকায় 7 লক্ষ ব্যারেল প্রতিদিন তাদের নিয়ে আসে, যেখানে প্রায় ধরেন $500 বিলিয়ন ট্রানজেকশন। অর্থাৎ এইটাতে একটা গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের প্রায় 25% এই তেলের যাতায়াতের জায়গাটা হচ্ছে এই হরমুজ প্রণালী। তবে ইরানের কিন্তু জায়গা রয়েছে অনেক জায়গা যেখানে বিশ্বকে, আমেরিকাকে চিন্তিত করার জায়গা সৃষ্টি করতে পারে। এখন এই চিন্তিত করার জায়গাটাকে আমরা কিভাবে দেখবো, অ্যানালাইসিস করবো? আমরা কি এটাকে ছোটভাবে দেখবো, নর্মালি দেখবো যে না এটা আসলে ঠিক আছে, একটা এটা আমার জনপ্রিয়তার ব্যাপার? কিসের জনপ্রিয়তা, বা জনপ্রিয়তাটা কোন দিকে? মানে আমরা শান্তি প্রতিষ্ঠার কথা বলছি স্ট্যান্ডের মাধ্যমে, সেটা প্রক্রিয়াটা কি? অর্থাৎ সব বিষয় তৃতীয় দফা পর্যন্ত একটা জায়গায় আসলে মানে আলোচনাটা আটকে যাচ্ছে, সেটি হলো আমরা যতই হম্বিতম্বি করুক না কেন, সোশ্যাল মিডিয়ায় যতই প্রপাগান্ডা ছড়ানো হোক না কেন, ইরান কখনোই আমেরিকার সাথে এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী যুদ্ধ করে সেখানে টিকবে না, শেষ পর্যন্ত টিকবে না। কিন্তু মূল বিষয়টা হলো আমেরিকা অনেক কিছু হারাবে। কেন? মানে প্রশ্নটা হচ্ছে কি উদ্দেশ্য হাসিল করতে পারবে ইরানে, আমেরিকার লাভটা আসলে কোথায় হবে? ইরাকে তো শূন্য হাতে ফিরে আসার পরে এটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। ইরানে আসলে কি করা যাবে? মানে আয়াতুল্লাহ খামেনিকে সরিয়ে দেওয়া যাবে, ইরানে আমেরিকা দখল করে ফেলবে, অনেক বেশি তেল নিয়ে আসবে, আসলে টার্গেটটা পরিষ্কার হচ্ছে না, এইখানে এই শঙ্কার জায়গাটা। অবশ্যই, কারণ আপনি ওই আমাদের রাষ্ট্রপতি বললো যে আয়াতুল্লাহ খামেনিকে সরিয়ে দিলেন কিংবা সামরিক জান্তাই আসলো, এবং সেখানে বেনিফিটটা কোন জায়গা হবে? এমনিতেও তো আমেরিকা অনেক প্রেশারের মধ্যে রয়েছে, ভেনেজুয়েলার ইস্যু, এবং ভেনেজুয়েলার রেজিমটা চেঞ্জ হয়ে মাদুরোকে নিয়ে আসলাম, কিন্তু মাদুরোর ভাইস প্রেসিডেন্টই তো এখন রান করছেন। মানে কিভাবে রেজিমটা চেঞ্জ হলো? এবং সেখান থেকে আউটকামসটা কি হবে, সে আউটকামসের পুরো পিকচারটা যদি ইউএসএ কে পুরো ক্লিয়ার হতো যে হ্যাঁ আজকে ইরানের এই আক্রমণের ফলে এই বেনিফিটটা এনশিওর করা যাবে, সেই বেনিফিটটা এনশিওর করার জন্য একজন মানুষের কাছ থেকেও কিন্তু সুস্পষ্ট করে উত্তর আপনি পাবেন না যে হ্যাঁ আমি এই, কারণ আমি যদি আপনি চেকলিস্ট ধরে ধরে 1 2 3 4 5 6 ধরে ধরে বলেন, সেটা কিন্তু আমাদের পক্ষেও বলা খুব কঠিন হয়ে যাচ্ছে যে আসলে কি 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 লাভ আমরা ইনশিওর করতে পারবো। আমি একটু অ্যাড করি জুয়েল ভাই। জি হ্যাঁ প্লিজ। এখানে লাভ হচ্ছে, আমার আপাতত দৃষ্টিতে আমার যেটা কমন সেন্স বলে, লাভ হচ্ছে দুটা। সবচেয়ে বড় লাভটা হচ্ছে ইসরায়েলের। আপনি জানেন যে ইসরায়েলের আসলে ইন্টেনশনটা কি? এই যে এখানে প্রায় 70,000 মানুষ মারা গেল, আমাদের এই ট্যাক্সের টাকা, আমাদের এই গুলি দিয়ে ওখানে মানুষ মারা হলো, আসলে এটা আমাদের বেনিফিটটা কি হলো? ইসরায়েল যে গ্রেটার ইসরায়েলের যে স্বপ্ন দেখে, জায়নিজম যে আপনার গড গিফটেড ল্যান্ডের যে স্বপ্ন দেখে, মানে সেই জায়গায় ওখানে একটা আধিপত্য বিস্তারের যে জায়গা দেখে। দেখেন মধ্যপ্রাচ্য কিন্তু বিভিন্ন ফেনাটিসিজম ওখানে আছে, বিভিন্ন গ্রুপ আছে, এবং এই গ্রুপগুলো কিন্তু অনেক চরমপন্থী, যেটা আধুনিক বিশ্বের সাথে অল ওয়ার্ল্ডের সাথে কিন্তু তারা মানানসই না। এদেরকে দুর্বল করতে গেলে ওইখানে একদিকে ইসরায়েলের আধিপত্য বাস্তবায়ন করতে হবে, আরেকদিকে হচ্ছে এই রাষ্ট্রগুলোকে দুর্বল করতে হবে। যেমন এখন আফগানিস্তান এবং ইরাক বা লিবিয়া তো আর আমেরিকার জন্য হুমকি না, হয়তো সেখানে আমাদের বেনিফিট হয় নাই কিংবা আমাদের ওইখান থেকে লাভ আসে নাই, কিন্তু রাষ্ট্রগুলো তো দুর্বল হওয়ার কারণে আমাদের আধিপত্য বাধ্য বিস্তার হয়েছে। এক, দুই হচ্ছে চীন এবং রাশিয়ার যে চীন এবং রাশিয়াকেও দুর্বল করার জন্য কিন্তু পৃথিবীকে দুর্বল করার দরকার আছে। যেমন ইরানের সাথে রাশিয়ার কিছুদিন আগে একটা যৌথ বাহিনীর মহড়া হয়েছে, রাশিয়ার সাথে ইরানের স্থল পথে অনেক যোগাযোগ হয়। এই যদি আমরা তো রাশিয়ার সাথে একটা যুদ্ধ করছি, সুতরাং রাশিয়া একটা বড় পরাশক্তি, রাশিয়াকে দুর্বল করাটাও আমাদের জরুরি। রাশিয়া যদি দুর্বল হয়ে যায়, ইরান যদি দুর্বল হয়, তাহলে রাশিয়াও দুর্বল হওয়ার একটা জায়গা তৈরি, কারণ রাশিয়ার ইরানের সাথে রাশিয়ার যে একটা বন্ধুত্ব আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, সেই জায়গাটা দুর্বল হবে। এরপরে আমাদের টার্গেট হবে চায়না, কারণ চায়না হচ্ছে সবচেয়ে বড় আমাদের এই মুহূর্তে রাইজিং সুপার পাওয়ার এবং এনিমি। এই এনিমিকে দুর্বল করতে গেলে আগে বিশ্বকে আগে আমার মতো সাজাই করে নিতে হবে, সেই সাজানোর প্রক্রিয়া চলতেছে আমেরিকার। ওকে, তাহলে এই প্রসঙ্গে আপনার কাছে আরেকটু জানি, আপনি বিশ্বকে সাজাবেন, একই সাথে দেশকে কতটা এগিয়ে নেবেন সেই প্রশ্নটি উঠছে, বিশেষ করে স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে অনেকে আশা করেছিলেন যে জাদুকরি এমন কিছু কথা হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প বলবেন যেটি মধ্যবর্তী নির্বাচনে তার ফলাফলটাকে তার পক্ষে নেওয়ার জন্য সহায়ক হবে। কিন্তু আমরা এর পরবর্তীতে যে জরিপগুলো দেখছি, রয়টার্স ইপসোসের জরিপ, সেখানেও দেখা যাচ্ছে প্রেসিডেন্টের
পারফরমেন্স নিয়ে, ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে কথা উঠছে, বিশেষ করে তার বয়সের সঙ্গে সঙ্গে। এখন পর্যন্ত তিনি 79 বছর বয়স। বয়সের সঙ্গে সঙ্গে তিনি খেয়ালিপনা কিংবা তিনি খামখেয়ালি হয়ে উঠছেন কিনা, বিশেষ করে জো বাইডেনের মতো উদাহরণ যখন সামনে আছে, যিনি বয়সের কারণে ছিটকে গিয়েছেন প্রেসিডেন্টের নির্বাচনের দৌড় থেকে। ডোনাল্ড ট্রাম্প নিঃসন্দেহে আরেকবার প্রেসিডেন্ট নির্বাচন করবে না, কিন্তু সামনে 3 বছর তাকে জনপ্রিয়তা ধরে রেখে, তার এবং দলের জনপ্রিয়তা ধরে রেখে এগোতে হবে। মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্টের ব্যক্তিগত পারফরমেন্স জরিপগুলোতে কমে যাওয়ার বিষয়টিকে দলের জন্য কতটা ক্ষতিকর হিসেবে দেখছেন? ধন্যবাদ। হ্যাঁ, আমরা দেখেন আমেরিকার রিসেন্টলি যদি আমেরিকার ডোমেস্টিক পলিটিক্সে যদি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে আমি মনে করবো এটা জো বাইডেন দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ হচ্ছে জো বাইডেনের ব্যর্থতার কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো প্রেসিডেন্টকে আমাদেরকে ফাইনালি চুজ করতে হয়েছে। কারণ কামালা হ্যারিস উপযুক্ত প্রার্থী ছিলেন না। জো বাইডেন বলেছিলেন একমাত্র গড তাকে সরাতে পারে এই রেস থেকে, কিন্তু ফাইনালি তিনি সরে গিয়েছেন। এবং তার বয়স্ক হওয়ার কারণে তাকে অনেকদিন থেকে বিতর্ক চলতেছিল। এই বিতর্কটা শুরুতেই আমলে নিয়ে উনি সরে যেতেন, তাহলে হয়তো ডিবেটের মধ্যে দিয়ে আমরা ভালো একজন ডেমোক্রেটিক ক্যান্ডিডেট পেতে পারতাম, কিন্তু আমরা সেটা পাইনি। ফাইনালি কামালা হ্যারিসের মতো একটু কম জনপ্রিয় মানুষকে আমরা যখন চুজ করলাম, তখন আমাদের উপায় ছিল না। আমেরিকানরা হোয়াইট সুপ্রিমেসি সহ অন্যান্য যেগুলো মানে আমেরিকানরা নারী প্রেসিডেন্টের জন্য তেমন প্রস্তুত ছিলেন না। তারপর হোয়াইট সুপ্রিমেসি তো আছেই, আমাদেরকে তখন ডোনাল্ড ট্রাম্পকে আবার নিয়ে আসতে হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্পের অনেক ফাঁকা বুলি প্রমিস ছিল, সেগুলো আমাদেরকে বিশ্বাস করতে হয়েছে। কারণ নর্মালি আমাদের প্রেসিডেন্ট, আমেরিকার ইতিহাসে বেশিরভাগই প্রেসিডেন্ট যখন যা কিছু জাতিকে বলে, সেই কথাগুলো কিন্তু জাতি সত্য হিসেবে মেনে নেয় এবং জাতি কিন্তু প্রেসিডেন্টকে বিশ্বাস করে। কারণ প্রেসিডেন্টকে বিশ্বাস করেই কিন্তু আমেরিকার 250 বছরের গণতন্ত্র টিকে আছে। কিন্তু এই প্রথম একজন প্রেসিডেন্ট যিনি আমাদেরকে এমন কথা শোনান, কথার সাথে কখনো কাজের মিল নাই, কাজের সাথে কখনো কথার মিল নাই। আপনি সত্যিই বলেছেন যে বয়স অবশ্যই একটা ফ্যাক্ট। আপনি যদি সিনেটে দেখেন, আমাদের সিনেটরদের অ্যাভারেজ বয়স কত জানেন? 64 বছর প্রত্যেক অ্যাভারেজ বয়স। আমাদের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মেম্বারদের অ্যাভারেজ বয়স হচ্ছে 58। আমেরিকার 79% ডেমোক্র্যাট মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প একটা ইরোটিক প্রবলেমে ভুগতেছেন, অর্থাৎ ইনকনসিস্টেন্সি ডিসিশন মেকিং সমস্যায় উনি ভুগতেছেন। অর্থাৎ উনি দেখেন যেমন 10-15 দিন ইরানকে সময় বেঁধে দিলেন, সেই 10-15 দিন চলে গেল। উনি গ্রিনল্যান্ডকে উনি বললেন উনি ওটা নেবেন, ইদার ইজি ওয়ে অর হার্ড ওয়ে, কিন্তু গ্রিনল্যান্ড থেকে পরে সরে আসা হলো, রাইট? তো ওনার অনেক কথাগুলোর কনসিস্টেন্সি থাকছে না, ওনার কথাগুলো, এটা বয়সগত একটা সমস্যা হতে পারে এখানে। মানে যারা এই বিষয়ে এক্সপার্ট তারাও বলেন এবং আমেরিকানরাও বিশ্বাস করেন। এই মুহূর্তে যদি আপনি জরিপ দেখেন, বেশিরভাগ বা মেজরিটি আমেরিকানই মনে করেন যে এটা ইরোটিক একটি প্রবলেম, যে প্রবলেমের কারণে ডোনাল্ড ট্রাম্প দিন দিন আস্থাহীন হয়ে উঠছেন, আস্থা ভাজন হতে পারছেন না। এবং এটা যদি চলতে থাকে তাহলে অবশ্যই এটা একটা বড় ইস্যু। এবং আমিও মনে করি যে আসলে আধুনিক বিশ্ব যেভাবে করে এআই প্রযুক্তি ডেভেলপ করছে, সায়েন্স এন্ড টেকনোলজি ডেভেলপ করছে, সেই ক্ষেত্রে আমাদেরকে আসলে স্মার্ট প্রেসিডেন্ট এবং বয়স অবশ্যই একটা ম্যাটার, সেটা আমাদেরকে চিন্তা করে অবশ্যই আমাদের জো বাইডেন বা ডোনাল্ড ট্রাম্পের মতো প্রেসিডেন্ট যেন না আসে, এই দিকগুলো আমাদেরকে ভেবে রেখে সামনের দিনের নির্বাচনে আমরা আশা করবো যে এরকম একটা প্রার্থী আসবে যাতে তার এই সমস্যাগুলো না থাকে। তবে হ্যাঁ, আপনি যেটা বলেছেন, আমেরিকানরা, মেজরিটি আমেরিকান এই মুহূর্তে মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প আসলে এই ইনকনসিস্টেন্সি একটা প্রবলেমের মধ্যে, উনি ডিসিশন মেকিং এন্ড একটা হিউজ একটা ল্যাকিংস এর মধ্যে ভুগছেন। এবং এটা মধ্যবর্তী নির্বাচনের জন্য তো এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে রিপাবলিকানদের জন্য। ওকে, আমি একটু বাংলাদেশ প্রসঙ্গে যাব। নয়ন বাঙালি, আপনার কাছে যাই। সেটা হলো, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নিয়েছে, জনগণের ভোটে নির্বাচিত সরকার। প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তারেক রহমান, তিনি মন্ত্রিসভা নিজের মতো করে সাজিয়েছেন। কিন্তু এরপরে আমরা যেটি দেখলাম যে বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক রদবদল চলছে। এই রদবদলগুলোর কিছু কিছু হয়তো অনেকে নিজেরাই পদত্যাগ করে চলে যাচ্ছেন, অনেককে পদত্যাগ করতে বলা হচ্ছে। আবার আমরা সেনাবাহিনী কেন্দ্রিক বেশ বড় ধরনের রদবদল তো দেখলামই। এর পাশাপাশি অন্যতম একটি বড় প্রতিষ্ঠান, বাংলাদেশের সবচেয়ে সংকটময় যে ইস্যুটি এখন আলোচনা আসে, সেটা হলো অর্থনৈতিক সামনের দিনগুলো কেমন হবে। সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো একটি জায়গায় আমরা দেখলাম যে এটা আসলে মানে কি হলো, বিষয়টি স্পষ্ট না। কারণ গভর্নর বলছিলেন যে আমাকে পদত্যাগ করতে বলা হয়নি, আমি পদত্যাগ করিনি, পত্রিকায় দেখলাম তাই বাসায় চলে যাচ্ছি। এবং পরবর্তীতে সেখানে মবের মতো কিছু কিছু কাণ্ড দেখা গেল। পুরো বিষয়টি একটু আপনার কাছে শুনি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো জায়গা নিয়ে এরকম ছেলে খেলা করার কোনো সুযোগ রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি একটু রাশেদ ভাইয়ের দুইটা বিষয় একটু অ্যাড করি, তাহলে ভালো হবে। রাশেদ ভাই বলছিল যে এখানে হয়তো এই ইরানের ইস্যুতে বেশি লাভবান হতে ইসরায়েল হবে, কিন্তু আমার কথা হচ্ছে যে ইসরায়েল তো যদি যুদ্ধ বাঁচে
প্রথমেই কিন্তু এই যে প্রক্সি বাহিনী যারা রয়েছে ইরানের, তারা কিন্তু সবাই ইসরায়েলে কিন্তু হামলা চালাবে। আক্রমণটা তেল আবিবে করবে, মানে আক্রমণটা কিন্তু ইসরায়েলের উপর দিয়ে যাবে চরম ভাবে। কারণ আপনি আমেরিকার উপরে আক্রমণ, আমেরিকার তো ঘাঁটিগুলোতে আক্রমণ হবে, আমেরিকার জনগণ ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু ইসরায়েলের জনগণ কিন্তু সবার আগে ক্ষতিগ্রস্ত হবে, তার যুদ্ধ ওইখানেই বেঁচে যাবে। এটা হচ্ছে এক। অতএব সেখানে ইসরায়েল ক্ষতি থেকে ইসরায়েল লাভবান হওয়ার কোনো সুযোগ নাই। না মানে ছোট ক্ষতি হবে হয়তো ইসরায়েলের, ছোট আকারের ক্ষতি, short কিন্তু term ক্ষতি হবে ইরানকে বা যদি long term benefit হবে। বিচ্ছিন্ন করে দেয়া যায় তাহলে তো ইসরায়েলের মতো দেশগুলোর জন্য এটা একটা মধ্যপ্রাচ্যে অবাধ জায়গা তৈরি হলো, আর প্রতিবাদ করার কিংবা বিরোধিতা করার কেউ থাকলো না, সে এটা মানে একটা লম্বা মেয়াদে একটা লাভ হতে পারে। না, তাছাড়া প্রক্সি ওয়ার তো 70 বছর ধরে চলে আসতেছে, এতে ইসরায়েলের তো কোনো কিছু ক্ষতি হয়নি এখনো পর্যন্ত। এবং এবং তারা দুর্বল হয়ে আসছে, এমন একটা সময় গিয়ে ইসরায়েল এই তারা দুর্বল জিনিসটাকে হয়ে আসছে, কিন্তু তাদের দুর্বলটা এখন সবল হওয়ার প্রক্রিয়া হয়ে যেতে পারে, এটা নট আনলাইকলি। Okay. আরেকটা কথা হচ্ছে যে এই যে ডোনাল্ড ট্রাম্পের যেটা ধরেন সেটাও একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমার মাথায় আসছিল যে কিছু কিছু লোকের স্ট্র্যাটেজি, ফ্লাড দ্য জোন একটা স্ট্র্যাটেজি কাজ করে না, যে অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা করার একটা স্টাইল, মানে ব্যাপক মানে প্রচার মানে চলে যাওয়ার পরে অনেক বছর আলোচনা থেকে যাবে, এমন সব কাজ এটা। করে যাবেন যে Right. চলে যাওয়ার তো পরে অনেক ফলে বছর এগুলো থেকে আলোচনা মধ্যবর্তী হবে। নির্বাচনের প্রভাবটা, এই ফ্লাড দ্য জোনের স্ট্র্যাটেজিটা অনেক সময় দীর্ঘমেয়াদী হয় না, দীর্ঘ একটা সময় গিয়ে থেমে যায়। তো সেটা একটা অবশ্য ভাবার বিষয়। আর বাংলাদেশ, আপনি আসছেন বাংলাদেশের প্রসঙ্গ, বাংলাদেশে যেহেতু নতুন সরকার আসছে, খুবই স্বাভাবিকভাবে নতুন সরকারের তাদের যে প্ল্যান বা পরিকল্পনা, এবং সেই পরিকল্পনার ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় যদি তাদের মতো করে, নিজের মতো করে লোকজনকে কাজ করার সুযোগ সৃষ্টি না হয়, ধরেন মাইন্ডসেটের ব্যাপার থাকে একটা দেশের, রাষ্ট্রপ্রধান তার পাশাপাশি সে তাদেরকে যে টিম ওয়ার্ক, যে টিমটাকে নিয়ে কাজ করবে, সেই টিমটার সাথে কিন্তু একটা মেন্টাল রিলেশনশিপ দরকার আছে। এখন এই রিলেশনশিপটাকে ডেভেলপ করার ক্ষেত্রে প্রত্যেকটি সরকারই, শুধুমাত্র যে এই বর্তমান সরকার করছে তা না, ইভেন আমেরিকার মতো একটি বড় দেশে সেখানেও যখন নতুন গভর্নমেন্ট আসে তখন ঢেলে সাজিয়ে ফেলে সবকিছু। তো সেখানে ঢেলে সাজানোর একটা প্রক্রিয়া তৈরি হয়, এবং সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন মন্ত্রী পরিষদ গঠন হয়েছে, মন্ত্রী পরিষদের পরপরই তারপরে সচিবালয়ে তারপরে পরিবর্তন হয়েছে, সচিবদের রদবদল হয়েছে, তারপরে আপনি সেনাবাহিনীতে হাত দেওয়া হয়েছে, সেখানে ধরা হয়েছে, এবং এক এক করে প্রত্যেকটা ক্ষেত্রেই ধরা হচ্ছে বলতে নিজ টিম সাজানো হচ্ছে, যে টিমটা নিয়ে আগামী 5টি বছর যাতে বাংলাদেশের বিনির্মাণের জন্য কাজ করতে পারে। সেটি শেষ যেটি হয়েছে, সেটি আপনি গভর্নরের কথা বলছেন, যে গভর্নর যে পরিবর্তনটি হয়েছে, সেই পরিবর্তনটি একটা সর্বশেষ আমাদের সংযোজন হয়েছে, এবং সেই সংযোজনে কিন্তু আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। প্রত্যেকটির ধরেন নিয়োগের ক্ষেত্রে আপনি যে শতকরা অধিক সংখ্যক মানুষের যে মন আকর্ষণ করতে পারবেন সেটি কিন্তু না, এবং কাজের মাধ্যমে তার প্রমাণটা হবে। একজন মানুষকে কিন্তু প্রথমেই চেনা যায় না। হঠাৎ করে আপনি আমাকেও যদি একটা জায়গায় প্লেস করেন, তা আমার সম্পর্কে মানুষের জানতে বুঝতে, কিংবা আমার গভীরতা সম্পর্কে জানতে বুঝতে কিছুটা সময় যাবে। আবার এবং অনেকটা সময় চেয়ার মানুষকে তৈরি করে। দেখবেন অনেকেই, আমরা ভাবি না যে সমাজে অনেকে দীর্ঘদিন বিভিন্ন জায়গার চেয়ারে আসীন ছিলেন। আমাদের গতবারের গভর্নর সাহেব, উনি কিন্তু যে গভর্নরটি চলে গেলেন, বিদায়ী গভর্নর, সদ্য বিদায়ী গভর্নর, উনি কিন্তু অনেক বড় বড় দায়িত্বে ছিলেন, আইএমএফ এর মতন শীর্ষ পর্যায়ে দায়িত্বে ছিলেন। ফলে ওনার এই সেক্টরে, এই অর্থনীতির সেক্টরে ওনার পদচারণা দীর্ঘদিন, এবং ওনাকে চেনে অনেক জায়গায়। ফলে নতুন একজন মানুষকে যদি আপনি আনেন, তাকে চিনতে কিন্তু কষ্ট হবে, কারণ তাকে তো মানুষ জানেই না। আমি রাজনীতি তাই দেখেছি, অনেক রাজনীতিবিদদের আমরা দেখছি হয়তো তার থেকে অনেক যোগ্য, তার এলাকায় হয়তো মনোনয়ন পেত, কিংবা মনোনয়ন পাওয়ার মতো যোগ্য মানুষ রয়েছে, কিন্তু তাকে জনগণ চিনে না বিধায় জনগণ বুঝতে পারে না যে একটি মনোনয়ন পাওয়া উচিত। কিন্তু দীর্ঘদিন ধরে একটা লোককে দেখে আসছে, হয়তো একসময় দেখে আসছে তাকে পৌরসভার চেয়ারম্যান, কখনো দেখে আসছে উপজেলার চেয়ারম্যান, তারপরে দেখে আসছে জেলা পর্যায়ের কোন জেলা পরিষদের দায়িত্বে, কিংবা জেলার রাজনৈতিক দলের দায়িত্বে। ফলে তার পরিচিতি মুখটা তার কাছে মনে হচ্ছে যে সেই অনেক যোগ্য কম্পারেটিভলি, কিন্তু এখানে কম্পারিজন করার কোনো জায়গা তৈরি হচ্ছে না। একটা আর প্রশ্ন বাংলাদেশ ব্যাংক তো অনেক করতে চাই গুরুত্বপূর্ণ জায়গা। আপনাকে একটা প্রশ্ন করতে চাই নয়ন বাঙালি, সেটি হলো আচ্ছা, আপনি আপনাকে বলছিলেন দেখা যে যাচ্ছে না? হ্যাঁ, আমি প্রশ্নটি আপনাকে করছি, সেটি হলো আপনি বলছিলেন যে অনেকেই হয়তো চেয়ারের কারণে
পরিবর্তন হতে পারে কিংবা তিনি দায়িত্বটি পালন করতে পারবেন, হয়তো সক্ষম, আমরা হয়তো সেটি জানি না। কিন্তু আপনার নিঃসন্দেহে গাড়ি আছে, আমি যেটুকু ধারণা করছি যে আপনার একটি ব্যক্তিগত গাড়ি আছে। আপনাকে যদি একটি বাস চালাতে দেওয়া হয় আমেরিকার রাস্তায়, আপনি গাড়ি চালান আমরা জানি, আপনি বাসটা চালানোর জন্য যাত্রীরা আপনাকে কতটা নিরাপদ ভাববেন? আপনি রেগুলার গাড়ি চালান, মানে ব্যক্তিগত গাড়ি চালান, বাস চালাতে পারবেন কিনা? কিংবা আপনাকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে যদি এই মুহূর্তে দেয়া হয় যে আপনি গিয়ে খেলেন, কতটা পারফরমেন্স করতে পারবেন? মানে আমরা যদি ইভেন সবচেয়ে খারাপ আমল তো আওয়ামী লীগের আমলকে আমরা বিবেচনা করি, সেখানেও সবশেষ গভর্নর যারা ছিলেন তাদের দুজন ছিলেন অর্থ সচিব, একজন ছিলেন উন্নয়ন অর্থনীতিবিদ, সেখানে একজন ব্যবসায়ী। আপনি কি ঝুঁকি নেওয়ার জায়গাটা, যার ট্র্যাক রেকর্ডে আমি জানি না অর্থনীতির জন্য তিনি কতটা মানে সক্ষম ব্যক্তি, অর্থনীতির নীতি প্রণয়নের জন্য কতটা সক্ষম ব্যক্তি, তাকে যদি গভর্নর করা হয়, প্রশ্ন যদি কেউ তুলে, সেটা কি স্বাভাবিক নাকি সেটা আপনার কাছে অস্বাভাবিক মনে হয়? আপনি প্রশ্নটা করেছেন খুবই এটা ইঙ্গিতবাহী প্রশ্ন, এই জন্য বলছি যে এটার ডিরেকশনটা মানে যেহেতু বাস চালাচ্ছি, গাড়ি চালাচ্ছি, আমাকে প্রশ্নটা যদি আপনি লজিক্যালি নেই, আপনার প্রশ্নটা খুব লজিক্যালি কারেক্ট, যে আমাকে যদি এই মুহূর্তে বাস চালাতে দিতে হয়, আমাকে একটু হিমশিম খেতে হবে, একটা বড় গাড়ি, এই গাড়ি চালানোর জন্য যতটা আমি কমফোর্ট ফিল করবো, কমফোর্ট জোনে আমি আমার গাড়িটা চালাবো, সেই কমফোর্ট জোন আমার থাকবে না গাড়ি চালানোর ক্ষেত্রে। তবে যে পারবো না তা না, হয়তো একটা সময় গিয়ে পারবো, হয়তো একটা দিন সময় লাগবে, এটা হচ্ছে এক। দুই হচ্ছে, আমি একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে যে ব্যক্তিগত প্রসঙ্গে নিয়ে আসি। আমি যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন, ওনাকে একসময় মোস্তাক ভাই বলতো। মোস্তাক ভাইকে চিনি আজকে থেকে ধরেন আরো 20 বছর আগে, 20-22 বছর আগে। আমরা তখন একটা জায়গায় আড্ডা মারতাম, সেটা হচ্ছে শফিক রেহমানের বাসায়। শফিক রহমান সাংবাদিক, উনিও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উনিও কিন্তু ওনার পড়াশোনাও কিন্তু অ্যাকাউন্টিং। হ্যাঁ, উনি খুব ওনার পড়াশোনা এবং ওনার জ্ঞানের গভীরতা, যেটা হয়তো আমরা জানি না, আমরা সবাই তাকে জানি কিন্তু একজন সাংবাদিক, একজন লেখক হিসেবে জানি। তা ওনার ওইখানে কিন্তু মোস্তাক ভাইয়ের খুব আড্ডা ছিল। তা একটা সময় মোস্তাক ভাই যেহেতু পড়াশোনা করে আসছেন অ্যাকাউন্টিং এ এবং পাশাপাশি ব্যবসা বাণিজ্য করে, ওনার কিন্তু এই ব্যবসা বাণিজ্য পাশাপাশি হিসাব রক্ষণের বিষয়ে এবং বাংলাদেশের বাস্তবসম্মত, আপনি মনে রাখবেন বাংলাদেশ ব্যাংকের এখন চ্যালেঞ্জিং জায়গাটা, বাংলাদেশ ব্যাংকের চ্যালেঞ্জিং জায়গাটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন বাংলাদেশের যত ব্যাংকগুলো রয়েছে, ব্যাংকের মানুষের কাছে যাতে ক্লায়েন্টদের কাছে আস্থার জায়গাটা ফিরিয়ে আনা, প্রথম চ্যালেঞ্জ, মানে আস্থার জায়গাটা ফিরিয়ে আনা। হ্যাঁ, আমরা ব্যাংকে বিশ্বাস করি। এবং এই যে রেগুলেটরি, আপনি আগের যে গভর্নর ছিল, উনি কিন্তু অনেক অর্ডিন্যান্স নিয়ে আসছেন, সেগুলো হয়তো পাস করতে হবে, সংসদ ছাড়া পাস করা সম্ভব না। এবং এখানে আমি ওনার পজিটিভ দিকগুলো আমি বেশি আলোচনা করতে চাই। পজিটিভ দিকগুলো আলোচনা করতে গিয়ে একটা দুইটা কথা বলতে হয়। উনি কিন্তু টিম ওয়ার্ক ডেভেলপ করতে পারেন নাই, যেখানে অসন্তোষের আলোচনাটা আমরা টিম ওয়ার্কদের মধ্যে শুনতে পারি, যে উনি টিম ওয়ার্ক তৈরি করতে পারেন নাই। আপনি অনেক জ্ঞানী, অনেক মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অনেক কিছু পারেননি, উনি পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে পারেননি। তিনি অর্থনীতিতে খুব বেশি যে ব্যাংকগুলোকে একটা সংস্কারের মধ্যে নিয়ে আসা, সেটাও তিনি পারেননি, বরং 4-5টা ব্যাংকে এক করতে গিয়ে খিচুড়ি পাকিয়ে ফেলেছেন। ওনার দুর্বলতা থাকতে পারে। জি, গভর্নরের জায়গাটা এমন দেখেন আপনি, আমরা তো কি দেখেছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সাবেক গভর্নর দেশটা চালিয়েছে না, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিল। গভর্নর কত সিগনিফিকেন্ট একটা জায়গা। হয়তো এই গত সরকারের গভর্নররা পালিয়ে গেছে, এটাও পৃথিবীতে হয় নাই কখনো। আমার কথাটা হচ্ছে যে যিনি এসেছেন, এখন প্রশ্নটা, এখন উনি চালাতে পারবেন কিনা। ধরেন ওনার প্রথম দিনেই উনি যে 11টি দফা বা 11টি পরিকল্পনার কথা আমাদেরকে প্রথমেই যে ইঙ্গিতটি দিয়েছেন, যে 11টি পরিকল্পনার ভিত্তিতে আমরা কাজ করতে চাই, সেটা হচ্ছে স্থিতিশীলতার ভিত্তির উপর যে প্রবৃদ্ধিটা, সেটার ব্যাপারে উনি প্রথম নজরটা দিয়েছেন, এবং অন্তর্ভুক্তি প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি। তার মানে এখানে আপনার বাজার অর্থনীতির কর্মসংস্থান এবং বিনিয়োগ যে বিষয়গুলো রয়েছে, আপনি কিন্তু সবগুলোই কিন্তু পলিটিক্যাল নর্মস এর সাথে যুক্ত। পলিটিক্যাল নর্মস বলছি যে এই যে সরকার যে ইশতেহারটা দিয়েছে, এই সরকার যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের কথা বলেছে, এই সরকার যে প্রচুর বিনিয়োগের কথা বলেছে, এবং বিনিয়োগ ছাড়া যে কর্মসংস্থান সৃষ্টি হবে না, এই বিষয়গুলা আমি মনে করি আপনারা তো অনেকেই, আমরা সবাই তো ডিবেট করছি যে একজন ব্যবসায়ী মানুষ কি অর্থনীতির এই জায়গাগুলো, বরঞ্চ আমার কাছে যেটা মনে হয়, একজন ব্যবসায়ী মানুষ অর্থনীতির চ্যালেঞ্জ গুলো মাঠ পর্যায়ে কোথায়, যতটা উনি ভালোভাবে জানবেন, যতটা উনি ওয়াকিবহাল, ততটা কিন্তু, কারণ আমি একবার ডিবেট করছিলাম
এক বড় পণ্ডিতের সাথে বাংলাদেশে, উনি নির্বাচনের বিশেষজ্ঞ, নির্বাচনের বিষয়ে অনেক বড় বিশেষজ্ঞ এবং নির্বাচনের বিষয়ে কথা বলে। আরেকজন স্থানীয় সরকার, আমি বলেছি দেখেন আপনি কি জীবনে কখনো নির্বাচন করেছেন? বলে না, আমার তো নির্বাচন করা দরকার, আমি নির্বাচন দেখেছি শুনেছি। আপনি দেখেছেন শুনেছেন, আর আমি নিজে নির্বাচন করেছি দুইবার। আমি নির্বাচনে প্রার্থী ছিলাম, মানে প্রার্থী, তার মানে আমার জায়গাটা কত বেশি গভীরে। হয়তো আপনার মতো নির্বাচন বিষয়ে ইলেকট্রাল ল নিয়ে আমার পড়াশোনা করা নাই, কিংবা আপনার মতো ইলেকশন ওরিয়েন্টেড যত রকমের বিষয় আছে সেগুলো নিয়ে আপনার যে যতটা গবেষণা করেছেন সেই গবেষণা করার সুযোগ পাই নাই। কিন্তু আমি যখন ব্যক্তিগতভাবে নিজে নির্বাচন করেছি, আমি নির্বাচন বিষয়ে যতটা জানি গভীরে ততটা কিন্তু আপনি জানেন না। উনি কিন্তু স্বীকার করেছে সর্বশেষ, হ্যাঁ, যে আপনি জানেন না, কারণ জানার সুযোগটা আপনার হয়নি, কারণ আপনার গবেষণা একটি জায়গায় লিমিটেশন আছে, যে লিমিটেশনের জায়গার পরে আপনি আর যেতে পারবেন না। ঠিক তদ্রুপ আমি যেটা বলি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি হয়েছেন, উনি যে 11টি পরিকল্পনা দিয়েছে, হ্যাঁ, পরিকল্পনার মুখের মধ্যে অনেক কিছু দেওয়া যায়, যে উচ্চ সুদের হারটা পর্যালোচনা করতে হবে বিনিয়োগের ক্ষেত্রে, ব্যবসায় আরো বিস্তার লাভের ক্ষেত্রে। মানে এটা আসলে মৌখিক পরিকল্পনা, কিংবা এটা হয়তো তিনি বাস্তবায়ন করে দেখাতে হবে, চ্যালেঞ্জটা আপনিও পারবেন আমিও পারবো, এরকম অনেকগুলো পরিকল্পনা। তবে একটি কথা যেটা বলেছেন যে কথা কম বলতে হবে, উনি নিজেও বলেছেন, এটা আমরাও স্বীকার করি, যত কম কথা বলে কাজ বেশি করা যায়। কারণ সেখানে আমাদের বাংলাদেশ ব্যাংকের দিকে তাকিয়ে আছে মানুষ, কি মানুষ মূল্যস্ফীতির কথা ভাবে, মানুষ ব্যাংকিং সেক্টরের রেগুলেটরি সিস্টেমের কথা ভাবে, এবং আস্থার কথা ভাবে। দুই তিনটা জায়গায় কিন্তু মানে বড় ভাবে, বড় অঙ্কে যদি বড় দাগে আপনি দেখেন, সেই দুই তিনটি জায়গায় কিন্তু মানুষ চিন্তা করে। এবং দুই তিনটি কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন, খুব কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন, যিনি পরীক্ষিত নন, আমি হয়তো শব্দটা এভাবে বলবো, তিনি গভর্নর হিসেবে পরীক্ষিত নন। হ্যাঁ, তিনি হয়তো খুব ভালো খেলবেন, আমরা তার জন্য শুভকামনা জানাচ্ছি। মাহফুজ আনাম, ডেইলি স্টারের সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনাকে প্রশ্নটি করতে চাই। তিনি স্পষ্ট করে লিখেছেন এই কন্ট্রোভার্সিয়াল ডিসিশন, এটিকে তিনি বলেছেন, এবং তিনি মানে এক্সপ্লেন করতে গিয়ে বলছেন যে কোনো গভর্নমেন্টের একটা নিয়োগ কিংবা সিদ্ধান্ত তিনটা বিষয়ের উপর নির্ভর করে: মেরিট, মেথড এবং এটার মিনিং অফ সিগনিফিকেন্স। এই তিনটি জায়গা বিশ্লেষণ করে তিনি বলছেন যে নতুন গভর্নরের নিয়োগটি একটা বিতর্কিত নিয়োগ হয়েছে, এটি সঠিক হয়নি বলে তিনি মনে করছেন। এটি মাহফুজ আনামের বক্তব্য, ডেইলি স্টার থেকে আমি কোট করে বললাম। আমি একটু আপনার কাছে শুনবো যে এই প্রক্রিয়ায় কিংবা এইভাবে না করে আরেকটু আস্থার জায়গা তৈরি করার সুযোগ কি বিএনপি সরকারের হাতে ছিল না? ধন্যবাদ। অবশ্যই ছিল, এবং আমি মাহফুজ আনামের এই তিনটা শব্দের সাথে একমত, যে যদি মেরিটের কথা চিন্তা করেন, বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে এই প্রথম মনে হয় একজন গভর্নর আমরা নিয়োগ দিলাম, যে গভর্নরে আসলে ব্যুরোক্রেসি থেকে আসা তার এক্সপিরিয়েন্স নেন এবং অর্থনীতিতে তার এক্সপিরিয়েন্স নেই। তার এক্সপিরিয়েন্স কিসে আছে? বিগত 30 বছরের লম্বা এক্সপিরিয়েন্স আছে। হি ইজ এ বিজনেসম্যান। তিনি রিয়েল এস্টেট বিজনেস করেন, তিনি হচ্ছে গার্মেন্টস বিজনেস করেন, তিনি হচ্ছে একটা ব্যাংকিং এর আপনার ঋণ মৌকুব তফসিলের সাথে উনি জড়িত ছিলেন। তাহলে ওনার যদি আমরা ক্যারিটস বা মেরিটস গুলো দেখি, তাহলে এটা আমাদের মধ্যে একটু দুর্বল একজন। বাংলাদেশ ব্যাংক তো একটা এমন একটা প্রতিষ্ঠান, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তো হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এবং ব্যাংকগুলোকে চালানো এটাই কিন্তু অর্থনীতিতে সবচেয়ে বেশি প্রভাব রাখে। তাহলে অবশ্যই আমরা সেখানে চাচ্ছিলাম যে একটা আরো অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আসুক। যেমন এর আগের যে আমাদের গভর্নর ছিলেন, এই গভর্নরের কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু তার অনেক অভিজ্ঞতা ছিল, তার বিশ্ব ব্যাংকের সাথে কাজ করার অভিজ্ঞতা ছিল, IMF এর সাথে কাজ করার তার অভিজ্ঞতা ছিল। সেদিক দিয়ে অভিজ্ঞতা ঝুলি কিন্তু আমাদের এই গভর্নরের কম। দ্বিতীয় সবচেয়ে কনসার্নিং বিষয় সেটা হচ্ছে যে মেথডটা, যেই মেথডে আমরা বাংলাদেশ গভর্নরকে সরিয়ে দিলাম, এটা সম্পূর্ণ অনভিপ্রেত এবং এটি হওয়া উচিত না। দেখেন, যদি একজন মানুষ প্রেস কনফারেন্সের মাধ্যমে যদি তিনি জানতে পারেন যে তার পদ নেই, এবং তাকে ওইখানে কিন্তু কাইন্ড অফ একটা মব সৃষ্টি করা হয়েছিল, কিন্তু তার চারপাশে এমন একটা অবস্থা তৈরি করেছিলেন যাতে তিনি আসলে ওই পদ থেকে চলে যেতে বাধ্য হন। এটা ওখানকার যে শ্রমিক নেতা এবং যে কর্মচারীরা আছে তারাই কিন্তু এরকম একটা তৈরি করছে না। এখন কথা হচ্ছে যে শ্রমিক নেতা কর্মচারী যারা এই মবের জায়গাটা তৈরি করলেন, তাদের কিন্তু বরাবরই একটা বাংলাদেশ ব্যাংকে নিয়ে তাদের একটা অর্থনৈতিক কিন্তু একটা ইন্টারেস্টের জায়গা থাকে, তাদের একটা স্বার্থের জায়গা আছে। সেই জায়গাটা তারা কিন্তু আবার রাজনৈতিক ভাবে অনেক বেশি প্রভাবিত, অর্থাৎ রাজনৈতিক আসনে কিন্তু তাদের অনেকের আছে নিচের পর্যায়ে শ্রমিক ইউনিয়নগুলোতে, এবং তারা চাইবে না তাদের স্বার্থটা ওখানে ভুলুণ্ঠিত হোক বা স্বার্থটা রক্ষা না হোক। এই কারণে কিন্তু তারা এই ধরনের একটা ওখানে কাইন্ড অফ মবে তৈরি করেছিল। এখন আমার কথা হচ্ছে, সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাকে সরানোর জন্য আপনার একটা নীতিমালা থাকবে না, একটা আইন থাকবে না?
তাকে সরানোর একটা প্রক্রিয়া থাকবে না? এটা নিয়ে কেন বাংলাদেশে এতদিন ধরে? দেখেন, একটা সুপ্রিম কোর্টের জাস্টিস নিয়োগ করতে গেলেও কিন্তু অনেকগুলো জাস্টিসের মনে করেন যে একটা লিস্ট পাঠাতে হয় প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট সেখান থেকে পিক অ্যান্ড চুজ করেন যে কাকে মেরিটের বলে তাকে জাস্টিস নিয়োগ করা যায়। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান, এবং তার একটা নিয়োগের ব্যাপারে এই ধরনের কোন নির্দিষ্ট নীতিমালা নেই। এটা খুবই দুঃখজনক। আর যে এক্সাম্পলটা এখন তৈরি হলো, এই এক্সাম্পলই যদি চলতে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে তো আমরা এরকম অনেক গভর্নর পাবো যাদের অভিজ্ঞতার দিক দিয়ে অনেক দুর্বল তারা থাকবে, তাদেরকে আমরা হয়তো অনেক ভাবে মেনে নিতে পারবো না। এখন কথা হচ্ছে, দেখেন বাংলাদেশের ওভারঅল বিষয়টা দেখেন। এখন কথা হচ্ছে যে এই যে আমরা একটা মনে করেন যে যদি তারেক রহমান যে প্রমিস গুলো করেছে, বা আমি আরেকটা কথা বলিনি, বিগত গভর্নর যেই রেজুলেশন গুলো কিংবা যে অর্ডিন্যান্স গুলো পাস করেছে, এগুলো কিন্তু ঋণ খেলাপিদের ধরার ক্ষেত্রে কিন্তু খুবই উপযুক্ত মানে বিষয় ছিল। এবং আমরা কিন্তু অর্থনীতিকে স্টেবল দেখেছি, আমরা কিন্তু ইনফ্লেশন দেখিনি, অর্থনীতির খারাপ পরিস্থিতি দেখিনি, ইভেন কি আমাদের রিজার্ভ দ্বিগুণ পরিমাণে হয়েছে, রাইট? উনার কিন্তু ক্রেডিট অ্যান্ড মেরিট কিন্তু ভালো ছিল। এমন অবস্থায় যদি উনাকে সরাতে হয়, আপনি সরাতে পারেন। একটা পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতা আসে, তাদের রাজনৈতিক এজেন্ডা থাকে, জনগণের কাছে তার প্রমিস থাকে, সেই প্রমিসকে বাস্তবায়ন করার জন্য তিনি রদবদল করতেই পারেন, সেনাবাহিনীতে হোক, বাংলাদেশ ব্যাংকে হোক, কিংবা অন্যান্য বিভাগগুলোতে, পুলিশ বা অন্য জায়গায় হোক। কিন্তু কথা হচ্ছে যে এটাও হওয়ার জন্য একটা এমন একটা পদ্ধতি থাকা দরকার, যে পদ্ধতিটা অন্ততপক্ষে জনগণকে স্যাটিসফাই করবে। যেই পদ্ধতিকে উনাকে স্যাক করা হয়েছে, এই পদ্ধতিতে আমরা জনগণ হিসেবে স্যাটিসফাইড না। আর তারপরও ব্যাপার হচ্ছে যে তার একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিন্তু বড়ভাবে এখানে কাজ করছে। অর্থাৎ তিনি একজন ব্যবসায়ী, তারও কিন্তু ঋণ নেওয়ার প্রক্রিয়া আছে, তিনিও একটা প্রাইভেট ব্যাংকের সাথে জড়িত, এবং তিনি রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত। এগুলো কিন্তু সবকিছু কিন্তু সরকার থেকে ঋণ নিয়ে কিন্তু এই কাজগুলো হয়। এবং তিনি আবার মনে করেন যে তার মানে এই জায়গাটা থাকার কারণে একটা হিউজ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হলো, যেটা আগে কখনো আমাদের দেশে ব্যাংকের গভর্নর নির্বাচনের ক্ষেত্রে এইটা তৈরি হয়নি, এবার কিন্তু তৈরি হলো। হাওয়েভার, লাস্ট অফ অল আমি যেটা বলতে চাই যে হ্যাঁ, আমি নয়ন বাঙালির ভাইয়ের সাথে একমত যে হতে পারে উনি অভিজ্ঞতা নিয়ে ভালো কিছু করবেন, উনি কথা কম বলবেন, কাজ বেশি করবেন। আমরা দেখতে চাই যে এটা কিভাবে এই রোলটা প্লে আউট করছে, তার উপরে ডিপেন্ড করবে আমরা তাকে কিভাবে জাজ করব। তবে হ্যাঁ, যদি সত্যি তারেক রহমান এবং তার ক্যাবিনেট চায় যে বাংলাদেশে ভালো হোক এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করবে, আমরা তার রেজাল্ট দেখে সমালোচনা করতে চাই। তবে আমরা অবশ্যই এটা চাই যে বাংলাদেশ গভর্নরের মতো একটা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক প্রধানকে যখন নিয়োগ দেওয়া হয় এবং তাকে যখন ক্ষমতাচ্যুত করা হয়, তার সঠিক একটা নীতিমালা এবং একটা আইন থাকা দরকার। এটা যদি হয় তাহলে ভালো, এটা না হলে সামনের দিনে হয়তো এই ধরনের ব্যথা আমাদেরকে আরো দেখতে হবে বা সইতে হবে। জি, একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটি বিশ্লেষণ হয়তো উঠে এসেছে আমাদের আজকে আলোচনায়। সেটা হলো কেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের নীতিমালা অনুসরণ করা হয় না, কেন তাকে অপসারণের জন্য কোনো নীতিমালা তৈরি করা হয় না, এবং এটি যদি করা সম্ভব হয় তাহলে হয়তো যে প্রাতিষ্ঠানিক সংস্কারের কথাটি আমরা বলছি, যেটি হয়তো নতুন যে সরকার দায়িত্ব নিয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশা, সেই জায়গাটা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে যদি এই ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করা যায়। আমি আরেকটু আলোচনা করার সুযোগ নিতাম, কিন্তু আমাদের আসলে সময় শেষ হয়ে গিয়েছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনা যোগ দেওয়ার জন্য, আপনাদের মূল্যবান সময় এবং মতামত জানানোর জন্য। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। শুক্রবার রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।